যদি কারাগারে যেতে হয় রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করে যাবো, কিন্তু আদালতের ভয় করে নয়। নূর ভাইয়ের ভয় নাই, নূর ভাই এগিয়ে চলো। মামলা করেছে, মামলা 101টা লোক। যেই দেশের প্রধান বিচারপতিকে ডিজিএফআই এসআই লোক বন্দুকের বাদ দিয়ে পিটাইয়া তাকে প্লেনে উঠে যায়, সেই দেশের বিচার আইন আদালতের প্রতি আমি ভরসা রাখি না। কাজী ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মামলা 14টা দেব, হাজিরা দিতে যাবো না। আইনের আশ্রয় আইন তো মরিচিকা হয়ে গেছে। কোথায় আইনের আশ্রয়? আইনকে আছেন দেশে? সরকার যেটা বলে সেটাই, সরকার যেটা হুকুম দেয় সেটাই। তাহলে এই জাফরুল্লাহ চৌধুরী যেটা প্রায় বলে যে বিচারপতিদের কোমরের জোর দরকার, আপনারা কোমরে একটু জোর তৈরি করেন। আমরা তো দেখেছি প্রতিবিরোধী আন্দোলনে আমাদের ছাত্রদের কিভাবে অন্যায়ভাবে মাসের পর মাস কারাগারে গেছে। কাজী যদি কারাগারে যেতে হয় রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করে যাবো, কিন্তু আদালতের ভয় করে নয়। নূর ভাইয়ের ভয় নাই, নূর ভাই এগিয়ে চলো। বোকা বানানো হয়েছে, খালেদা জিয়ার নেতা কর্মীদেরকে যেভাবে ধোঁকা দেওয়া হয়েছে, যে খালেদা জিয়াকে এক প্রকারের জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমরা সেই ভুল করতে চাই না। এটা বলেছি যে বর্তমান যে লড়াই সংগ্রাম সেটা জনগণের অস্তিত্বের লড়াই সংগ্রাম। আবার যেটা বলেছে যে বাধা দিলে বাধ্য লড়াই, এই লড়াইয়ে জিততে হবে এবং সেজন্য আমাদের যা করা দরকার তাই করবো। এবং তার জন্য আমি এইগুলো আপনাদেরকে বলে আমি মোটেও কম্প্রোমাইজ করা কিংবা মোটেও বিচলিত ভীতু নই। আগামীকালকে আমাদের কর্মসূচি আছে, আরো ঐতিহাসিক বক্তব্য আগামীকালকে জাতির সামনে উপস্থাপন করবো। তারা অফার নিয়ে এসেছে যে আপনি সরকারের সাথে আপোষ করবেন, না হলে ওই বিএনপি নেতা বেগম খালেদা জিয়া কিংবা দেওয়ার হোসেন সাইদির মতো কারাগারে যাবেন। কোনটা আপনি চয়েস করবেন? আপনি কি বিএনপি খালেদা জিয়ার চেয়ে খুব পপুলার লিডার, তাকে তো জেলে নিয়েছে, তো তার দল কি করেছে? আপনাকে জেনে নিলে কি হবে? আমি বলছি যে পপুলার আর বড় লিডার ছোট লিডার সেটা বলি না, অনলাইন সাথে আপোষ করে এই বিনা ভোটের সরকার, যারা দেশ জুড়ে একটা সরকার দেশের অস্তিত্বকে খান খান করেছে, দেশের মানুষকে জিম্মি করে রাষ্ট্র চালাচ্ছে, তাদের সাথে কম্প্রোমাইজ করার প্রশ্নই ওঠে না। তারা যতই ভয়ভীতি দেখান, প্রলোভন দেখান, জাস্ট আমরা একটু বলতে পারি যে ওই যে বলে মানুষ আসলে মানে অসুস্থতার ঘরে আবল তাবল করে, সরকার এখন আবল তাবল করবে, আর এই আবল তাবলে ওদের পতন দেখে আনবে। প্রথম পতনের এক ধাপ তারা ভোলায় মিছিলে গুলি করে এগিয়ে এসেছে, আরেক ধাপ আবার এইভাবে তার বিরুদ্ধে মামলা আমরা দিয়ে এগিয়ে আনবে এবং ইনশাল্লাহ এইভাবেই ওদের নির্মম নিষ্ঠুর পতন এদেশের জনগণ রাস্তায় দেখবে ইনশাল্লাহ। সেই জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে, সময় বেশি নেই, খুবই অল্প সময়ের মধ্যে এদের পতন হবে। কাজে আপনাদেরকে জাস্ট ধৈর্য ধরতে হবে এবং আনকম্প্রোমাইজ থাকতে হবে। আশা করি আপনারা সেটা পারবেন। আর মামলার বিষয়টা যেটা হচ্ছে, এই যে আমি গত 7-8 দিন আগে আমি কিছু তথ্য পেয়েছি যে আমার পেছনে খুব উঠে পড়ে লেগেছে, সুতরাং আমাকে কিছু মানে মেসেজও দেওয়া হয়েছে যে আপনি কোন বিদেশি কারোর সাথে আপাতত মিটিং টিটিং করে না, এটা সরকার ভালোভাবে নেয় না, আরো অনেক কিছু বলেছেন। তো আমি কি করবো না করবো সেটা আমার সিদ্ধান্ত, গোয়েন্দা সংস্থার চাপে আমি সেখান থেকে বিরত থাকবো না। আমি কি বলবো না বলবো সেটা আমি বরাবর বলে আসছি, বরাবর করে আসছি। সুতরাং আমরা এটা বলছি যে ধান্দাবাদী রাজনীতি করলে, সুবিধাবাদী রাজনীতি করলে তো শেখ হাসিনার কাছ থেকে সবচেয়ে বড় সুবিধা নিতে পারতাম। আমাদের জ্ঞান হচ্ছে এই দেশের সিস্টেমকে চেঞ্জ করতে হবে। সিস্টেমকে চেঞ্জ করার জন্য আমরা কাজ করছি, কারণ আমরা বিশ্বাস করি যে আজকে এই ক্ষমতার টান পূরণের দ্বিদলীয় রাজনীতিতে গত 30 বছর ধরে যেভাবে তারা নিজেদের দল কেন্দ্রিক একটা সিস্টেম ডেভেলপ করেছে, যে নিজের দল যেন ক্ষমতায় থাকতে পারে, নিজের দলীয় কর্মীরা যেন সুবিধা লাভ করতে পারে, নিজের দলীয় কর্মীরা যেন চাকরিতে নিয়োগ পেতে পারে, নিজের দল যেন আইন আদালত পুরো রাষ্ট্র ব্যবস্থাকে বিভ্রাট করে দেখাতে পারে। কারণ একটা মানুষ রেপ করে খুন করেও প্রধানমন্ত্রীর সঙ্গে হয়, এটাই রাষ্ট্রের দৃষ্টান্ত, এটা শেখ হাসিনার উন্নয়ন। এই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থায় এই সিস্টেমকে যদি আমরা পরিবর্তন না করতে পারি তাহলে এই সিস্টেম ফাংশন করবে না। আমরা উন্নয়নের গল্প শুনেছি, শেখ হাসিনার উন্নয়ন অনেক অনেক, বিদ্যুতের লিফলেটে লেখা থাকে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে উদ্যোগ, একই শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। মনে আছে যে আওয়ামী লীগের দলীয় টাকা পয়সায় আওয়ামী লীগের নেতা কর্মীরা কাঁধে করে বিদ্যুতের খুঁটি নিয়ে পরিশ্রম করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাইতেছেন, জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা বিদ্যুৎ দিচ্ছে, এখানে শেখ হাসিনার কোন কৃতিত্ব নেই। পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, যত উন্নয়ন হচ্ছে, আপনার আমার জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সা
বরঞ্চ আমার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যায়, চোখের চিকিৎসার জন্য লন্ডন যায়, আমরা বলতে পারি যে জনগণের টাকা অপচয় করেন না। আপনার ওই চোখের চিকিৎসার টাকাটা আপনি যে কদিন হোটেলে থাকবেন, বিমান ভাড়া দিবেন, এইটা আমার অংশীদার আছে আমার মতো এদেশের সাধারণ মানুষের কাজে। সেই ক্ষেত্রে তারা যে উন্নয়নের গান গল্প এবং বড়াই করে, সেটার বাস্তবতা এখন দেশে আপনারা দেখতে পাচ্ছেন। গতকালকে বিপিসি থেকে সংবাদ সম্মেলন করে জানাইছে দেশে কয়দিনের তেল আছে, কয়দিনের অক্টেন পেট্রোল ডিজেল আছে, এবং আজকে 84 টাকা বিনিময় মূল্যের ডলার অল্প কয়েকদিনের ব্যবধানে আপনার আজকে আমার কাছে আমাদের এক সংগঠনের নেতা প্রোগ্রামের জন্য কিছু খরচ পাঠিয়েছিল, সেখানে আমরা দেখছি ব্যাংকি ডলার বিনিময় হার 109 টাকার মতো, আর মার্কেটে প্রায় 121 টাকার মতো। কিন্তু এই যে টাকার অবমূল্যায়ন, কারণ হচ্ছে ডলার পাচ্ছে না, রিজার্ভ নাই। সাধারণ মানুষের মাথায় এত কিছু নাই যে ভাই ডলার দিয়ে কি হবে আর রিজার্ভ দিয়ে কি হবে। কাজে মানে 60-70-এর দশকের মতো ছাত্র নেতারা বা আজকের বঙ্গবন্ধুকে যেভাবে জাতীয় নেতা, মাওলানা ভাসানীকে যেভাবে জাতীয় নেতা মানুষ মনে করে, কারণ তারা সাধারণ মানুষের ভাষায় কথা বলতো, সাধারণ মানুষের ভাষা বুঝতো। কাজে শহরে শুধু উচ্চবিত্তের ভাষা না বুঝে গ্রামের মানুষ যেই ভাষায় বোঝে সেই ভাষা আমাদেরকে বুঝাতে হবে। কারণ অনেক বাচ্চাদেরকে হলে আপনার জানো খাওয়ায়, তারপরে কি কি যেন আরো মানে ডিডো আর অনেক ধরনের বিভিন্ন শিশু খাদ্য আছে, তাদেরকে বুঝাইতে হবে যে রিজার্ভ না থাকলে, ডলার না থাকলে ওইটা বাইরে থেকে আনা যাবে না। আপনি ইনসুলিন নিচ্ছেন, বিভিন্ন ধরনের ওষুধ খাবেন, বাইরে থেকে আনা বা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ধরনের ওষুধ আমদানি করতে পারবে না যদি রিজার্ভ না থাকে, ডলার না থাকে। তাহলে কি স্বাভাবিকভাবে বিনা চিকিৎসায় মানুষ মারা যাবে, অপারেশনের জন্য জিনিসপত্র আসবে না। আমরা যে টেকনোলজি, বিভিন্ন ধরনের টেকনোলজি যেগুলো বাইরে থেকে ইম্পোর্ট করি, আমরা আনতে পারবো না, কারণ আমাদের ব্যাংক ফাঁকা হয়ে যাচ্ছে। অন্যদিকে গত বছর আপনার 8,276 কোটি টাকা সুইস ব্যাংক এই দেশের আপনার কামলারা জমা করেছে, এই দেশের চোরেরা জমা করেছে। আর এই দেশের সরকার তাহাজ্জুদের আউলিয়ারা 2,000 কোটি টাকা, 2800 কোটি টাকা ঋণের জন্য বিশ্ব ব্যাংকের পেছনে 3,000 কোটি টাকা ঋণের থাকে। আর এই সাঙ্গ পাঙ্গুরা 8,000 কোটি টাকা কিন্তু এক বছরের বাইরে সুইস ব্যাংকে রেখেছে, এটা বৈধ তথ্য। এবং জিএফআই এর মতো প্রতিষ্ঠান, গ্লোবাল ফাইন্যান্স ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠান, তারা বলছে যে বাংলাদেশ থেকে প্রায় 75,000 কোটি টাকা পাচার হয়। তো তাদের কাছে যে সমস্ত তথ্য আছে সেই তথ্যের আলোকে তারা বলছে। আর আরো যে তথ্য বাইরে যে পাচার হয়, সেটা প্রায় 1 লক্ষ থেকে 1,10,000 কোটি টাকার মতো পাচার হয়। এই পাচার কারা করছে? আমাদের মতো মানুষ, আমরা তো সবসময় সংখ্যায় থাকি, একটা ভুল ভ্রান্তি দোষ ত্রুটি খুঁজে পাইলেই তো সরকার মামলা দিবে, নাজেহাল করবে। কাজে আমরা তো সবচেয়ে বিষয়গুলোতে ট্রান্সপারেন্ট থাকি। টাকা পাচার করছে এই সরকার এবং সরকার দোষরা। শ্রীলঙ্কার যেমন রাজাপাকসে পরিবার, তার এক পরিবার থেকে 21 জন না কয়জন এমপি ছিল। আজকেও দেখেন প্রধানমন্ত্রীর পরিবার এবং তার আত্মীয় স্বজনের কয়জন এমপি, কয়জন মন্ত্রী, কয়জন মেয়র, কয়জন আওয়ামী লীগের নেতা। মানে একটা পারিবারিক সমিতি বানাইছে আওয়ামী লীগের দলটাকে। আওয়ামী লীগের দলটা শেখ হাসিনার দল না, শেখ হাসিনার পরিবারের দল না। আওয়ামী লীগের দল মাওলানা ভাসানী, মাওলানাদের দল ছিল। মাওলানা গড়েছিল সেই দল আওয়ামী লীগ এখন পারিবারিক সম্পত্তিতে সমিতি বানাই ফেলাইছে। যেখানে আমরা বলছি যে একসময় সেই 70-এর দশকে 71-এ যে মুক্তিযুদ্ধের সংগ্রামকে যে আওয়ামী লীগ বেগবান করেছিল, সেই আওয়ামী লীগের আজকের আওয়ামী লীগ রাত আর দিন তফাৎ। যে কারণে শেখ মুজিবুর রহমান সাহেব তার জীবদশাই বলে গেছেন যে আমি যা ভিক্ষা করে আনি আমার দেশের উন্নয়নের জন্য, আমার চাটার দল চেটে পেটে খেয়ে ফেলে। 7 কোটি কম্বল তার কম্বল পায় নাই। এই চোরের দল, সেই বঙ্গবন্ধু বলেন, তিনি বলে গেছেন। কাদেরকে বলে গেছিলেন? আওয়ামী লীগের লোকদের উদ্দেশ্য করেই তো বলেছিলেন। কিন্তু আজকে সেই চোরের দল আর চাটার দলেরা ফুলে ফেপে তারা খুব বড় হয়েছে। কারণ ওই সময় যারা নেতৃত্বে ছিল, আজকে তাদের সন্তান উত্তরসূরিই তো আজকের আওয়ামী লীগের চেয়ারে বসে আছে। তো তাদের যে জেনেটিক্যাল যে প্রবলেম, চাটা এবং চুরি করার, তাদের তো এটা জেনেটিক্যাল প্রবলেম, এটা তো পরিবর্তন হবে না। কাজে যে কারণে আজকে এই 13 বছর ধরে তারা একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে দখল করে, এবং যে জায়গা থেকে রেজিস্ট্যান্স আসে সেটা সেই বিভিন্ন সময় যখন এসেছে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী প্রথম হিট যে সেখানে পঙ্গু করে দিয়েছে। 57 জন সেনাবাহিনীর দক্ষ চৌকুশ অফিসার, আপনারা জানেন, সেনা কথিত বিডিআর বিদ্রোহের নামে পরিকল্পিতভাবে হত্যা করেছিল যে সেনাবাহিনীকে পঙ্গু করে দেওয়ার জন্য। সেভাবে বঙ্গবন্ধুর সময় রক্ষী বাহিনী গঠন করেছিল সেনাবাহিনীর কাউন্টার হিসেবে। আজকে শেখ হাসিনা রক্ষী বাহিনী গঠন না করলেও সেনাবাহিনীর এমন ভাবে মাজা ভেঙেছে, সেনাবাহিনীর এখন মাজা দাঁড় করানোর সক্ষমতা আমরা দেখি না। যেখানে দেখি যে
যে সেনাবাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ তেজদীপ্ত একটা বাহিনী, তরুণরা যারা সারা বিশ্বব্যাপী সুনাম অর্জন করে, আজকে সেই সেনাবাহিনীর সর্দার, সেনাপতি, সেনাপ্রধান তিনি দেখি ভোট ডাকাতির পক্ষে যখন সবাই দেয়, যে 18 সালের ইলেকশন নিয়ে যখন বলে যে 50 বছরে আমি এরকম সুন্দর ইলেকশন দেখলে আমাদের আর বাকি থাকে না, সেই সেনাবাহিনীকে সরকার কিভাবে পঙ্গু করেছে। আমার আপনার জনগণের পয়সায় যাদের বেতন হয়, আইন শৃঙ্খলা বাহিনীতে যারা জড়িত, তাদের উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে কিলিং এর অভিযোগ, খুনি তারা, মানবতা বিরোধী 7 জনের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে। কাজে ওরা যদি উচ্চবাচ্য করুক না কেন, যদি অধৈর্য দেখাক না কেন, ওদের পতন ঘনিয়ে আসছে, খুব নিকটে ওদের পতন হবে, পাবে না। একটা কথা গ্রামে বলে মানুষের, যাদের মানে গ্রামে আছে বা যাদের জ্বরটা আসে বলবেন, জ্বরের ঘরে কিন্তু অনেক আবল তাবল কথা বলবে, যেটা গ্রামে বলে উৎপাত করে। হ্যাঁ, সরকার এখন পতনের দ্বারপ্রান্তে আইসা এখন তারা আতঙ্কে আছে কিভাবে তাদের সেই এক্সিটটা হবে। কারণ গতকালকে মানুষজন একটা রিপোর্ট দেখেছে যে এমপিদের ভিসা পেতে জটিলতা ফেলেছে বিভিন্ন দেশে। কারণ সবাই জানে যে এরা একটা মানবতা বিরোধী সরকার, এরা একটা খুনি সরকার, এরা একটা দুর্নীতিবাজ সরকার, করাপ্টেড পলিটিশিয়ানেরা, যেখানে অনেক দেশে এই চোরদের জায়গা দিতে চাচ্ছে না। কাজে এখন শ্রীলঙ্কার পরিস্থিতি একটা উদাহরণের সামনে আছি যে কিভাবে দেশে প্রেসিডেন্ট ভবন জনগণ দখল করেছে, যেটা রাজপথে বলেছি সেটাই ঘরে ঢোকে। এই যে শ্রীলঙ্কা অনেকটাই হয়ে গেছে, সব জায়গায় আলাদা বিদ্যমান, শুধুমাত্র বঙ্গভবন এবং গণভবনটা জনগণের দখল করার বাকি। কারণ বঙ্গভবন গণভবন দখল করেই এই জাতিকে নতুন করে পথ দেখাবে এবং সেটা গণ অধিকার পরিষদের হাত ধরে এই মুহূর্তে